সব জল্পনার অবসান। ব্যাংককে বিমস্টেকের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে। শেখ হাসিনা প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে, তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। ৬টি লক্ষ্য সামনে রেখে বিমস্টেক ব্যাংকক ভিশন ২০৩০ চূড়ান্ত। দ্রুততম সময়ের মধ্যে অংশগ্রহণমূলক নির্বাচনই সরকারের মূল এজেন্ডা, ডক্টর ইউনূসের প্রতিশ্রুতি। দীর্ঘ ৮ মাসেও শেখ হাসিনার ব্যাপারে বাংলাদেশকে তথ্য দেয়নি ভারত। কূটনৈতিক চিঠি, পররাষ্ট্র সচিবের সফরেও ঘটেনি পরিস্থিতির উন্নয়ন। আমরা শুনেছি পাসপোর্ট ছাড়া এসছেন, পাসপোর্ট নিয়ে এসছেন, মানে এইসব পাসপোর্ট রিভোক হয়েছে, এই টাইপের নানা আলোচনা হয়েছে চারিদিকে। গভর্নমেন্ট থেকে কিছু আমরা শুনতে পারিনি। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে তাদের হাতে রিলাক্টেন্স আছে, কিন্তু তার কি স্ট্যাটাসে এখানে রাখা হচ্ছে সেই নিয়ে তারাও এক ধরনের কোশ্চেন করে বিব্রত পড়ে। ঈদের ছুটিতে নিজ নিজ এলাকায় জনসংযোগ করেছেন এনসিপির বেশিরভাগ নেতা। শিগগিরই নতুন কর্মপরিকল্পনা নিয়ে পুরোদমে মাঠে নামার ঘোষণা। স্থানীয় পর্যায়ে অনেক ক্ষেত্রে দেখা যায় মুখ দেখা দেখি হয় না এক দলের সাথে আরেক দলের নেতৃবৃন্দের। তো এই যে একটা ট্যাবু ছিল, এই ট্যাবুটা আমাদের ভাঙতে হবে। শেষ পর্যায়ে ঈদের লম্বা ছুটি, কাজের তাগিদে নাগরিক জীবনে ফিরছেন কর্মজীবীরা। অনলাইনে টিকিট না পেয়ে রেল যাত্রীদের ভোগান্তি। লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু আবিদা কাতরাচ্ছে ঢাকা মেডিকেলে। মামলার পর এক আসামি গ্রেফতার। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কারোপে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে তৈরি পোশাক খাত, বলছেন ব্যবসায়ী অর্থনীতিবিদরা। ১৮৫ দেশে ট্যারিফ বসানো ঘিরে চলছে তোলপাড়। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বৈঠক করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহুল প্রতীক্ষিত এই বৈঠকে আলোচনা হয় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা থেকে শুরু করে সীমান্ত হত্যা ও পানি বন্টন চুক্তি নিয়ে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বৈঠকটি খুবই ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। থাইল্যান্ডের ব্যাংককে শাংগ্রিলা হোটেলে বিমস্টেক শীর্ষ সম্মেলনের শেষে সাইডলাইনে অনুষ্ঠিত হলো বহুল আলোচিত এই বৈঠক। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই মোদীর সাথে বৈঠক নিয়ে চেষ্টার অন্ত ছিল না। আদৌ বৈঠক হবে কিনা তা নিয়েও শঙ্কা ছিল। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট যত ইস্যু ছিল তা নিয়েও আলোচনা হয়েছে। কথা হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারেও। পতিত স্বৈরাচারের উস্কানিমূলক সব বক্তব্য যে ভারত থেকে বসিয়ে দেওয়া হচ্ছে, কথা হয়েছে তা নিয়েও। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে। শেখ হাসিনা প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন, সেগুলো বিষয়ে কথা হচ্ছে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী যোগ দিলেও তাদের দেখা হয়নি। ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণের প্রায় ৮ মাস হলেও দুই নেতা মুখোমুখি হননি। তবে ক্ষমতা গ্রহণের পর ইউনূসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছিলেন মোদী। গত ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষেও মোদী শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক ইউনূসকে চিঠি পাঠান। প্রেস সচিব বলেন, দুই নেতার বৈঠকে তিস্তা ও সংশ্লিষ্ট পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। কথা হয়েছে সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে। বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা, আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। বৈঠকটি খুব ফলপ্রসূ ও গঠনমূলক বলে মন্তব্য করেছেন প্রেস সচিব। দু দেশের সম্পর্ক উন্নয়নে এই বৈঠক অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা তার। ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ৮ মাসের মাথায় প্রথম বৈঠকে বসলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রী।
এর ফলে হয়তো দুই দেশের সম্পর্কের যে সম্পূর্ণ বরফ সেটি পুরোপুরি গলবে না, কিন্তু এই দুই নেতার বিমস্টেকের মতো আয়োজনের সাইডলাইনে এমন বৈঠক আগামীতে যে কোনো ধরনের টানাপোড়েনের সমাধানে কর্মকর্তাদেরকে আসলে নতুন এক ধরনের কৌশল দিবে, সেটি এখন আশা করতেই পারে সব পক্ষ। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ব্যাংকক, থাইল্যান্ড। এ ব্যাপারে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ হোসেন, তিনি আছেন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। তৌহিদ, প্রধান উপদেষ্টার সাথে ভারতীয় প্রধানমন্ত্রীর বৈঠক সম্পর্কে প্রেস উইং কি বলেছেন এবং ভারতের তরফ থেকে কিছু জানানো হয়েছে কিনা? ছোঁয়া, যেমনটি আপনি দেখছিলেন যে এটি আসলে বহুল প্রত্যাশিত একটি বৈঠক ছিল, যেটি নিয়ে যত না বেশি দুই দেশের সরকারের ভিতরে আলোচনা ছিল, তার চেয়ে অনেক বেশি আলোচনা ছিল বা আগ্রহ ছিল দুই দেশের গণমাধ্যমে। যে কারণে গণমাধ্যমের কর্মীরা, আমরা যারা এখানে ছিলাম, তাদেরকে বিভিন্ন সময় আসলে অনেক অন্যান্য দেশের গণমাধ্যমে যারা কর্মী আছে তাদের অনেক প্রশ্নের উত্তর দিতে হয়েছে। সবাই একটু কৌতূহলী আমাদেরকে জিজ্ঞেস করছিল যেটি আসলে কখন হবে, আদৌ হবে কিনা, হলে কি কি আলোচনা হবে, নানা ধরনের খুঁটিনাটি বিষয়গুলো আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। এমনকি আপনি যে তথ্যগুলো এতক্ষণ রিপোর্টে দেখলেন যে প্রেস সচিবের বরাত দিয়ে, সেই তথ্যগুলো কিন্তু অনেকে আমাদের কাছ থেকে এখন জেনে নিচ্ছেন যে আসলে কি ধরনের তথ্য বলা হয়েছে। এবং প্রেস সচিব যা বলেছেন সেখানে কিন্তু আসলে স্পষ্ট, এই বৈঠকটি আসলে আজকে হওয়ার কথা ছিল বিমস্টেক সম্মেলনের যে শীর্ষ সম্মেলন সেটি শেষ হয়ে যাওয়ার ঠিক পরপরই। সেটি শেষ হতে কিছুটা দেরি হয়েছে, কেননা ব্যাংকক ভিশন 2030-এ যে কয়টি এজেন্ডা ছিল সেগুলো নিয়ে আলোচনা করতে শীর্ষ নেতাদের কিছুটা সময় লেগেছে। তারপরে আমরা দেখতে পেয়েছি যখন একদিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ব্রিফ করছিলেন এই সমস্ত যারা উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মীরা এই বিমস্টেক সম্মেলনে, তাদেরকে তার ঠিক পরপরই কিন্তু আরেকটি পক্ষে বিমস্টেক সম্মেলনের পাশেই নরেন্দ্র মোদী এবং বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মাঝে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই বৈঠকের ভিতরে মূলত যেটি আলোচনা করা হয়েছে, এক তো সীমান্ত হত্যার বিষয়টি আপনিই বললেন, তবে মোটা দাগে আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসলে স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে বাংলাদেশ কিন্তু এক ধরনের জোরালো দাবি জানিয়েছে এবং তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারে আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া যায় সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক ধরনের কথা হয়েছে। আপনি যেটি প্রশ্ন করেছিলেন যে ভারত থেকে কোনো ধরনের তথ্য বা কোনো ধরনের জবাব পাওয়া গিয়েছে কিনা, সেটি আসলে ভারতের প্রধানমন্ত্রী কি উত্তর দিয়েছেন সেটি আমরা জানতে পারিনি, কিন্তু আমরা চেষ্টা করেছি বিভিন্ন পর্যায়ের ভারতের যারা কর্মকর্তারা আছেন বা অন্যান্য পর্যায়ের কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলে, তারা কিন্তু কোনো ধরনের মন্তব্য করেননি। অর্থাৎ কি জবাব পেল বাংলাদেশ সেটি নিয়ে এখনো কোনো স্পষ্ট বার্তা আসেনি, সেটা হয়তো আর 1-2 দিনের ভিতরে পাওয়া যাবে। তবে মোদ্দা কথা হচ্ছে যে যে বৈঠকটি হবার কথা ছিল সেটি হয়েছে এবং বাংলাদেশ তার যতগুলো জোরালো দাবি ছিল সেগুলো ভারতের প্রধানমন্ত্রী হিসাবে তুলতে পেরেছে এবং সেই ইস্যুতে আসলে এই বৈঠককে আসলে ফলপ্রসূ বলতে হয়, কারণ ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেই প্রেস সচিব আমাদেরকে জানিয়েছেন। ছোঁয়া, ধন্যবাদ তৌহিদ বৈঠকের খবরাখবর জানানোর জন্য। 6টি লক্ষ্য সামনে রেখে বিমস্টেক ব্যাংকক ভিশন 2030 চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতন সিনাওয়াত্রা। বিমস্টেক সম্মেলন শেষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি কথা জানান। বিমস্টেক সম্মেলনের 6ঠতম আয়োজন এবং 13টি এজেন্ডার বিষয় নিয়ে ব্রিফিং করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। এর আগে সকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সম্মেলন কক্ষে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি অতিথিদের। এরপরে শুরু হয় সমাপনী আয়োজন। মঞ্চে উপস্থিত হন সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা। এরপরই সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন থাই প্রধানমন্ত্রী। এ সময় মিয়ানমার ও থাইল্যান্ডে হওয়া ভয়াবহ ভূমিকম্পে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কার শেষে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই সরকারের মূল এজেন্ডা। তাছাড়া সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও অর্থনীতির প্রতিটি স্তরে শৃঙ্খলা ফেরানোর জন্যেও এ সরকার কাজ করছে জানান তিনি। বিমস্টেক অঞ্চলের টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য নবায়নযোগ্য শক্তি, আন্তঃসীমান্ত বিদ্যুৎ বাণিজ্য ও শক্তি দক্ষতা বৃদ্ধির জন্য একত্রে কাজ করার উপরও জোর দেন তিনি। এর আগে থাইল্যান্ডের কাছে আসিয়ান জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির ব্যাপারে সমর্থন চান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের সমাপনী আয়োজনের আগে একটি ব্রেকফাস্ট মিটিং হয় সাংগ্রিলা হোটেলে। সেখানে যোগ দিয়েই তিনি সমর্থন কামনা করেন। এ সময় তার সাথে বৈঠক করে থাইল্যান্ডের শীর্ষ কূটনীতিকদের একটি প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেন দেশটির প্রধানমন্ত্রী অভিজিৎ ভেটজাজিভা। তাছাড়া 19 বিশিষ্ট ব্যক্তির মধ্যে ছিলেন বিভিন্ন ব্যাংক ও বিনিয়োগ প্রতিষ্ঠানের কর্ণধার, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শীর্ষ গণমাধ্যমগুলোর সম্পাদকরা।
বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এবং থাইল্যান্ডের ন্যাশনাল অ্যান্টি আচার্য এবং শীর্ষ গণমাধ্যমগুলোর সম্পাদকরা বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এবং থাইল্যান্ডের ন্যাশনাল অ্যান্টি কারাপশন কমিশন দুর্নীতি প্রতিরোধ এবং মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। শুক্রবার দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন এবং এনএসিসি প্রেসিডেন্ট সুচার্ট ট্রাকুল কাসিম সুগ নিজ নিজ সংস্থার পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন আশা প্রকাশ করেন এই সমঝোতা স্মারক উভয় দেশকে দুর্নীতির বিরুদ্ধে আরও কার্যকরভাবে লড়াই করতে সহায়তা করবে। ৮ মাসেও দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার ব্যাপারে বাংলাদেশকে কিছুই জানায়নি ভারত। দিল্লির বাংলাদেশ দূতাবাসও আনুষ্ঠানিক আলোচনায়ও এ বিষয়ে কিছু জানাতে পারেনি। তবে রাষ্ট্রীয় অতিথি হিসেবে কড়া নিরাপত্তার মধ্যে দেশটিতে শেখ হাসিনা থাকছেন বলে জানিয়েছে দূতাবাস। ভারতীয় বিশ্লেষকদের ধারণা, ঢাকা চাইলেও শেখ হাসিনাকে খুব সহজে ফেরত দেবে না দিল্লি। 5 আগস্ট 2024 ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই গণভবন ছেড়ে ভারত চলে যান সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে প্রতিবেশী দেশটিতেই তার অবস্থান। শপথ গ্রহণ করতেছি যে 14 অক্টোবর প্রজ্ঞাপন জারি করে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, নিয়োগ দেওয়া হয় বিচারপতি। এর মধ্য দিয়ে শুরু হয় শেখ হাসিনার বিচার কাজ। বিচার প্রক্রিয়া শুরুর পর ডিসেম্বরে শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে কূটনৈতিক পত্র পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। অবশ্য তার আগে ঢাকা সফর করে গেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। তখনও দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ জানায় বাংলাদেশ। 3 মাস পেরিয়ে গেলেও ঢাকার সেই চিঠির জবাবই দেয়নি দিল্লি। আমাকে গাড়িতে একজন বলেছিল যে একটা পার্টিকুলার জায়গা দেখে নদী পার্কের আশেপাশে, যেখানে তোমাদের ফর্মার প্রাইম মিনিস্টার আছে। বাট এখন ওনাদের সাথে অফিসিয়ালি কথা বললে তারা এই বিষয়ে একেবারে মুখ খুলে কিছু বলছে না। ইভেন আনঅফিসিয়ালিও ধরেন যদি জিজ্ঞেস করি যে এই ব্যাপারে আপনাদের মনোভাব কি বা আপনাদের গভর্নমেন্টের মনোভাব কি, সে ব্যাপারে পুরোপুরিভাবে খোলাসা করে কিছু বলছে না। ইউনানিমাসলি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে তাদের হাতে রিলাক্টেন্স আছে, কিন্তু তার কি স্ট্যাটাসে এখানে রাখা হচ্ছে সেই নিয়ে তারাও এক ধরনের কোশ্চেন করে বিব্রত করছে যে ওনাকে এখানে যথেষ্ট হাই সিকিউরিটিতে রাখা হয়েছে, যে ওদের বলে জেড ক্যাটাগরি। 17 অক্টোবর নিয়মিত ব্রিফিংয়ে দিল্লি জানায় রাষ্ট্রীয় অতিথি হিসেবে ভারতেই থাকবেন শেখ হাসিনা। She had come here at a short notice for safety reasons and she continues to be. প্রশ্ন হলো, কোন স্ট্যাটাসে ভারতের কোথায় থাকছেন আওয়ামী লীগ প্রধান? আমরাও ঠিক জানি না এক্স্যাক্টলি। আমরা শুনেছি পাসপোর্ট ছাড়া এসছেন, পাসপোর্ট নিয়ে এসছেন, মানে এইসব পাসপোর্ট রিভোক হয়েছে, এই টাইপের নানা আলোচনা হয়েছে চারিদিকে। গভর্নমেন্ট থেকে কিছু আমরা শুনতে পারিনি, সো সত্যি জানি না। বাংলাদেশ যদি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা ওরকম কোন ইন্টারন্যাশনাল ট্রিবিউনালের কাছে যায়, তখন সিচুয়েশনটা কি দাঁড়াবে। কিন্তু এখন অবধি আমার যতদূর ধারণা বা আমি মনে করি, আমার মনে হয় না এক্সট্রাডিশন চেয়েছে বলেই সেটা আমরা ওরকম ভাবে রিকোয়েস্টটা মেনে নেবো আর ওনাকে এক্সট্রাডিট করবো, আমার সেটা মনে হয়। তাই ভারত আনুষ্ঠানিকভাবে কিছু জানাক বা না জানাক, আপাতত দিল্লিতেই থাকছেন শেখ হাসিনা। তিনি কবে নাগাদ দেশে ফিরতে পারবেন কিংবা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আদালত কিংবা সরকার আদৌ তাকে দেশে ফেরাতে পারবেন কিনা তা নিয়েও নানা সংশয় আছে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ঈদের লম্বা ছুটিতে নিজ নিজ এলাকায় জনসংযোগে ব্যস্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। তবে ব্যতিক্রম দলের প্রধান নাহিদ ইসলাম। ঢাকার বাসিন্দা হওয়ায় ঈদে ছিলেন রাজধানীতেই, কিন্তু দেখা যায়নি কোনো প্রচারণায়। দলের অন্য নেতারা জানিয়েছেন ঈদের পরে নতুন কর্মপরিকল্পনা নিয়ে পুরো দমে মাঠে নামবে এনসিপি। বিস্তারিত লামিয়া তিথির রিপোর্টে। অন্যবার থেকে এবারের ঈদ ছিল কিছুটা ভিন্ন। গত বছরও যারা ছিলেন সাধারণ শিক্ষার্থী, 24-এর গণ অভ্যুত্থানের পর তারা এখন তরুণদের রাজনৈতিক দলের নেতা। জাতীয় নাগরিক পার্টির নেতারা যে যার নিজ গ্রামের বাড়িতে পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করছেন। স্থানীয় মানুষের সাথে ঈদগাহে পড়েছেন ঈদের নামাজ। ঈদ পরবর্তী সময়েও চালিয়েছেন গণসংযোগ।
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড়ে, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লায় আর হান্নান মাসুদ ঈদের ছুটি কাটিয়েছেন নোয়াখালীতে। সার্জিস আলমের কাছে জানতে চাওয়া হয় কেমন কাটলো এবারের ঈদ, কি ভিন্নতা ছিল এবার। আওয়ামী লীগকে দেশের এবং দেশের বাইরের কিছু এজেন্সি, কিছু দেশ কিংবা কিছু মানুষ একটা ন্যারেটিভ সেট করে দিত, সেভাবে ধর্মীয় মূল্যবোধ এমনকি ঈদের কালচারগুলোকেও মডিফাই করা হতো। আমরা মনে করি যে এবারের যে ঈদ, এই ঈদের সবচেয়ে বড় স্পেশাল জায়গাটা হচ্ছে যে কেউ আপনাকে কোনো ন্যারেটিভ সেট করে দিবে না। এনসিপির মাঠে রাজনীতি নিয়েও কথা বলেন নেতারা। উপজেলা পর্যায়ে সামনে কমিটি গঠন হবে দলের পার্টির, তো সেই জায়গার থেকে তাদেরকে যারা যারা সংগঠিত, যারা যারা দক্ষ সংগঠক তাদেরকে খুঁজে বের করা এবং তাদের সাথে আলাদা সময় নিয়ে বসা। স্থানীয় পর্যায়ে অনেক ক্ষেত্রে দেখা যায় মুখ দেখা দেখি হয় না এক দলের সাথে আরেক দলের নেতৃবৃন্দের। তো এই যে একটা ট্যাবু ছিল, এই ট্যাবুটা আমাদের ভাঙতে হবে। অনেক দেখবেন সমস্যা, মনোমালিন্য ওই এক টেবিলে বসে গল্পের মাধ্যমে সমাধান হয়ে যাবে। এই পারস্পরিক যে শ্রদ্ধাবোধের জায়গাটা, এটা যত দ্রুত তৈরি হবে তত দ্রুত বাংলাদেশের রাজনীতির যে কালচার, এগুলো ভালোর দিকে যাবে। কে কোন এলাকা থেকে প্রার্থী হবেন তা দলীয় ফোরাম নির্ধারণ করবে বলে জানান এনসিপি নেতারা। বলেন, আগামীর বাংলাদেশ গঠনে সাধারণ মানুষের মতামতের প্রতিফলন ঘটাতে চায় এনসিপি। কোন জেলার কোন আসনে কে নির্বাচন করবে, এটা নির্বাচনের পূর্বে আমাদের দলীয় যে ফোরাম, সেই ফোরাম নির্ধারণ করবে। স্বাধীনতার পর থেকে এখানে 300 সংসদীয় আসন ছিল, তখন জনসংখ্যা ছিল কিন্তু 7 কোটি, এখন বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি। ফলে এখানে আপনার নির্বাচনী আসন সংখ্যা বাড়ানো, সেটা 300 থেকে 400 উন্নতি করা, কিংবা হচ্ছে উচ্চকক্ষের যে আমাদের যে প্রস্তাবনাগুলো আছে সেগুলো দ্রুত বাস্তবায়ন করে মূলত নির্বাচনের দিকে আগানো হবে। ঈদের ছুটি শেষে দলীয় কর্মসূচি ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দলগত বিবেচনায় নয়, স্বাধীনতা কনসার্টে সব ধরনের শিল্পীদের নিয়ে সবাইকে সুযোগ করে দেওয়ার চেষ্টা করবে সবার আগে বাংলাদেশ। সকালে রাজধানীর মানিক মে এভিনিউয়ে কনসার্ট স্থান পরিদর্শন করে কথা বলেছেন সংগঠনটির প্রধান সমন্বয়ক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, বাংলাদেশ ও বাংলাদেশের শিল্পীদের ব্র্যান্ডিং করার লক্ষ্যে স্বাধীনতা কনসার্টে আয়োজন হচ্ছে। বাংলাদেশের শিল্প সংস্কৃতি ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই মূল লক্ষ্য বলে জানান তিনি। কনসার্টে নিরাপত্তার কথা চিন্তা করে এবার পুরো এলাকা সিসিটিভির আওতায় ও বিশেষ নিরাপত্তা জোরদার করা হবে। যাদের প্রতিভা রয়েছে, এই প্রতিভাগুলি আমরা মানুষের সামনে তুলে ধরতে চাই এবং আমাদের সাংস্কৃতিক কৃষ্টি কালচার নিয়ে আমরাই পথ চলতে চাই এবং নতুন প্রজন্মের কাছে আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য সেটি আমরা তুলে ধরতে চাই। ঈদের ছুটি প্রায় শেষ হলেও আমেজ এখনো রয়ে গেছে। একদিকে কর্মক্ষেত্রে ফেরার তাড়ায় সড়ক পথে ঢাকা ফিরছে বহু মানুষ। লঞ্চেও ছিল ঢাকায় ফেরা যাত্রীদের উপচে পড়া ভিড়। অন্যদিকে ট্রেনে পরিবার নিয়ে এখনও ঢাকা ছাড়ছে প্রচুর মানুষ। তবে আছে শিডিউল বিপর্যয়ের অভিযোগ, সে সাথে সার্ভার জটিলতায় বন্ধ ছিল কয়েক ঘন্টা অনলাইনে টিকিট বিক্রি। এতে ভোগান্তিতে সাধারণ মানুষ। ঈদের ছুটি প্রায় শেষ, তাই শেকড়ের টান ছেড়ে ঢাকায় ফিরছে নগরবাসী। তবে উৎসবের আমেজ এখনো শেষ হয়নি। ঈদের চতুর্থ দিনেও সড়ক পথে ঢাকা ছাড়ছেন মানুষ। সকালে রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ডের চিত্র এটি। বাস যোগে ঢাকা ছাড়ছেন খুব কম সংখ্যক যাত্রী। অধিকাংশ সিট ফাঁকা রেখে ছাড়তে হচ্ছে গন্তব্যের উদ্দেশ্যে। তবে ঢাকায় ফিরছেন প্রচুর মানুষ। বাসের টিকিটটা সময় মতো কাটতে পারি নাই, সিট পাই নাই, সেই কারণে অগ্রিম চলে যেতে হচ্ছে ছুটি থাকাকালীনও। আমি তো ঢাকাতেই থাকি, আমার মেয়ের বাড়িতে যাচ্ছি, ঈদের পরেই যাবো। ঈদের ছুটিতে যেতে পারি নাই, ছুটি ছিল না আব্বুর, এই জন্য যেতে পারি নাই। আজকে 4 তারিখ, আগামীকাল 5 তারিখ, 6 তারিখ, এই 3 দিনে ফেরত যাত্রী অনেক বেশি। 2-3 তারিখের পর থেকে তো আর যাত্রী যাওয়ার কোনো যাত্রী নেই। এদিকে ট্রেনের চিত্র ভিন্ন। বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সকাল থেকেই যাত্রীদের ঢল। তবে আজ ট্রেনের শিডিউল বিপর্যয়ের অভিযোগ যাত্রীদের। প্রায় প্রতিটি ট্রেন 30 মিনিট থেকে 1 ঘন্টা দেরিতে ছেড়েছে। সেই সাথে সার্ভার জটিলতায় কয়েক ঘন্টা বন্ধ ছিল অনলাইনে টিকিট বিক্রি। এতে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। কর্তৃপক্ষ বলছে 3টি ট্রেন ছাড়া বাকি ট্রেনগুলো সময় মতো প্ল্যাটফর্ম ত্যাগ করেছে। সার্ভার জটিলতাও সমাধান হয়েছে। ছোট বাবু তো যমজ বাবু, এই জন্য ভাবছি যে ভিড়ের পর ভিড়টা এড়াই যাব, কিন্তু তারপরে দেখছি যে ঈদের আমেজ শেষ হয়নি। আমার 9টা 10-এর ট্রেন ছিল, তো
রংপুর এক্সপ্রেস এখন আসে নাই। আরবিআর বন্ধ কথা বলতেছে তারা, এবং আমাদের স্ট্যান্ডিং টিকিট দিয়েছে বর্তমানে জামালপুরে যাওয়ার জন্য। যে কয়টা ট্রেন ঢাকা হতে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে, অলমোস্ট প্রায় শিডিউল টাইমই গেছে, শুধু 2টা ট্রেন একটু বিলম্ব হয়েছে। ঢাকায় ঢোকার কারণে এটা লেটে আসতেছে। টিকিট কাটা নিয়ে একটু সমস্যা হচ্ছে গতকাল থেকে, তো এটা সাময়িক সমস্যা ছিল, এখন সলভ। এদিকে সড়কের পাশাপাশি লঞ্চেও বাড়ছে ঢাকায় ফেরা মানুষের চাপ। শনিবার থেকে যাত্রীদের চাপ আরও বাড়বে বলে মনে করছেন লঞ্চ কর্তৃপক্ষ। সবাই একসাথে ঢাকা চলে আসবো, সে একটা টেনশন আছে, তো এই চিন্তা করে একটু আগেই ব্যাক করলাম। শুক্রবার একটু ভিড় থাকার কারণ থাকতে পারে, কারণ শনিবার অনেকের খোলা না। মোটামুটি যেভাবে জ্যাম মনে করছেন এরকম হয় না, মোটামুটি স্বাভাবিক চলে আসি। সড়ক, রেল বা নৌপথ যাত্রায় কিছুটা ভোগান্তি হলেও ঈদ আনন্দে ম্লান হয়েছে সব কষ্ট। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় 20 জন আহত হয়েছেন। এর মধ্যে বাস ট্রাক সংঘর্ষেই অন্তত 15 যাত্রী আহত হয়েছেন। সকালে ঢাকা খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা হয়। যাত্রীরা জানান, ঈদ শেষে সেন্ট মার্টিন পরিবহনের একটি বাসে খুলনা থেকে ঢাকা ফিরছিলেন যাত্রীরা। বাসটি গোপালগঞ্জের সোনাগুড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত 15 যাত্রী। অন্যদিকে একই স্থানে ঘণ্টাখানেক পরেই প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দিলে 2টি গাড়ি খাদে পড়ে যায়। এতে আহত হন 5 জন। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর বেড়ি বাঁধ ভাঙনের 5ম দিনে এসে বন্ধ করা গেছে লোকালয়ে লবণাক্ত পানি প্রবেশ। বেরিয়ে আসতে শুরু করেছে ক্ষতচিহ্ন। এ বিষয়ে আরও জানবো, সহকর্মী আকরামুল ইসলাম যুক্ত হচ্ছেন সেখান থেকে। আকরাম, মূল বাঁধের সংস্কার কাজ কবে থেকে শুরু হবে, আর আপনার মাধ্যমে ক্ষয়ক্ষতির চিত্র জানতে চাই। মূল বাঁধের যে কাজ সেটি কিন্তু বাঁধ রেখে পাশেই যে রিং বাঁধ দিয়ে পানি উন্নয়ন বোর্ড এরই মধ্যে একটি বাঁধ তৈরি করেছে, ফলে লোকালয়ে যে পানি প্রবেশ সেটি কিন্তু এরই মধ্যে বন্ধ হয়েছে। আর গ্রামাঞ্চলের যে ক্ষয়ক্ষতি যেটি বলছিলেন, পানি এখন নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে যে ধানগুলো ডুবেছিল সেগুলো এখন বেরিয়ে আসতে শুরু করেছে। বাট যে ইটের যে ছলিংয়ের রাস্তাঘাটগুলো ছিল সেগুলো কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে, এবং এরই মধ্যে মাটির তৈরি যে ঘরবাড়িগুলো ছিল সেগুলো কিন্তু এরই মধ্যে ধসে পড়েছে। সব মিলিয়ে বলা যায় এলাকার 10-11টি গ্রামের মানুষদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই বাঁধ ভাঙনের ফলে। ঈদের দিন বাঁধটি মূলত ভেঙে যায়, এবং ভাঙনের পর থেকেই এখানে পানি উন্নয়ন বোর্ড তাদের যে বাঁধটি মেরামতের যে কার্যক্রম, বিকল্প রিং বাঁধের যে কার্যক্রম সেটি শুরু করে, এবং সেটি শুরু করার পর এসে কিন্তু পানি উন্নয়ন বোর্ড বাঁধ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ বন্ধ করতে পেরেছে। আমরা একটু এখানকার পানি উন্নয়ন বোর্ডের যিনি খুলনা তত্ত্বাবধায়ক প্রকৌশলী তিনি রয়েছেন, আমরা একটু আপনার কাছ থেকে জানতে, বাঁধটি টেকসই বা মান উন্নয়নে আপনাদের আর কোনো পদক্ষেপ আছে কিনা? আপাতত প্রথম পদক্ষেপে আমাদের 360 মিটার বিকল্প রিং বাঁধ জিওটিতে সম্পন্ন হয়েছে। এখন পানি প্রবেশ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং এটাকে হাইট বাড়িয়ে আমরা আর্টওয়ার্ক করে ফুল সেকশনে নিয়ে আসবে, তখন এটা সম্পূর্ণ সক্ষম হবে। শুনছিলেন যে এটির মান উন্নয়নে কিন্তু এখনো কার্যক্রম পানি উন্নয়ন বোর্ড করছে, এবং পানি উন্নয়নের বোর্ডের যিনি অতিরিক্ত মহাপরিচালক গতকাল এসেছিলেন তারা আমাদেরকে যেটি জানিয়েছেন এটি টেকসই বেড়িবাঁধ নির্মাণে কিন্তু তারা পরিকল্পনা হাতে নিচ্ছে। জি আকরাম, দুর্গত এলাকার মানুষরা ক্ষতি কাটিয়ে উঠবে সেটাই প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কারোপে সংকটে রফতানিমুখী শিল্প সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে তৈরি পোশাক খাত। চাপ সামলাতে না পারলে কিছু কারখানা বন্ধ হয়ে যেতে পারে আশঙ্কা ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। তাদের ধারণা, আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ আছে। এছাড়া সংকট কাটাতে পণ্যের বহুমুখীকরণের পাশাপাশি বিকল্প বাজার খোঁজারও পরামর্শ অর্থনীতিবিদদের। বাংলাদেশি রপ্তানি পণ্যের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। দেশটিতে বছরে গড়ে রপ্তানি হয় $8.5 বিলিয়ন পণ্য। এর প্রায় পুরোটাই তৈরি পোশাক। দেশটির বাজারে শুধু পোশাক রপ্তানি হয় $7.5 বিলিয়ন মতো। বাংলাদেশি পণ্য রপ্তানিতে 37% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এতদিন 15% শুল্ক দিলেও এখন দিতে হবে প্রায় 2.5 গুণ বেশি। ক্রেতা প্রতিষ্ঠান এ বাড়তি শুল্কের দায় চাপিয়ে দিতে পারে উদ্যোক্তাদের উপর, যা অনেকের পক্ষে বহন করা সম্ভব নয় বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা।
যে ধাক্কাটা লাগবে দেখেন আমাদের বায়ারদের যে একটা মানে মানসিকতা, তারা প্রথমেই তাদের উপরে যে চাপগুলো আছে সেগুলো তারা সাপ্লাইদের উপরে ট্রান্সফার করে দিতে চায়। এই প্রথম ধাক্কাটা যেটা আসবে সেটা অনেক ফ্যাক্টরিগুলোই হয়তোবা নিতে পারবে না, যে দাম কমাতে বলবে, সে দাম কমিয়ে কাজ করে, তাহলে তার ফ্যাক্টরি লসে চলে যাবে। ফলে কিছু কিছু ফ্যাক্টরি আসলে প্রথম ধাক্কাতে বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিতে পারে। মনে রাখা দরকার, আমরা যে ধরনের পণ্য রপ্তানি করে থাকি মূলত স্বল্প লো এন্ড এবং মিডিয়াম এন্ড পণ্যগুলো, এগুলো তাদের স্বল্প আয় বা মধ্যম আয়ের মানুষই তারা কিনে থাকেন আমাদের পণ্যগুলো। সুতরাং উচ্চ মূল্যর কারণে ওখানে যদি মূল্যস্ফীতি হয় বা কর্মসংস্থানে যদি সেখানে কোনো ধরনের প্রভাব পড়ে, তার কারণে যদি ভোক্তারা কম কেনে, তাহলে কিন্তু আমাদের উপরে তুলনামূলকভাবে বেশি ইম্প্যাক্ট হবে। আমাদের এই জায়গাটিতে বিকল্প পণ্যে সুইচ করবার সুযোগ নেই। বাণিজ্য ঘাটতি বিবেচনায় বাংলাদেশি পণ্যের উপর শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন, যা যৌক্তিক নয় বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। দেশটির প্রধান রপ্তানি পণ্যের উপর কোনো শুল্ক নেই। বিষয়টি তুলে ধরে মার্কিন প্রশাসনের সাথে আলোচনার পরামর্শ তাদের। আমরা সেকেন্ড আইটেম হিসেবে ইম্পোর্ট করি সোয়াবিন, থার্ড আমরা কটন ইম্পোর্ট করি। তো এই আইটেমগুলোতে কিন্তু আমাদের ট্যাক্স স্ট্রাকচার হলো জিরো, সিড কাস্টম ডিউটি জিরো, সাপ্লিমেন্টারি ডিউটি জিরো। হয়তো হয়েছে যে রেসিপ্রোকাল, যে আমাদের টোটাল ডিউটি স্ট্রাকচার বা টোটাল ডিউটি স্ট্রাকচার তো তার বিজনেসে হ্যাম্পার করছে না। ফলে এই জিনিসটা আমার মনে হয় যে আমরা আসলে একটু আমাদের এখন বোঝানো দরকার যারা ট্রাম্প প্রশাসনের সাথে জড়িত। উচিত হবে বাণিজ্য মন্ত্রণালয়ের গবেষকদের সঙ্গে আলাপ আলোচনা করে এই তাদের মেথোডোলজি কিভাবে তার ক্যালকুলেশন করেছেন এবং সেইটির ভিত্তিতে রিক্যালকুলেট করে দেখা যে আমাদের এখানে এমএফএন রেটেও 74% হওয়ার কথা না, আর ইফেক্টিভ রেট তো অনেক কম, কারণ আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি যেগুলো ব্যবহার করে সেগুলো কিন্তু শূন্য শুল্ক পায়। সংকট কাটিয়ে উঠতে এবং একক বাজারের উপর নির্ভরতা কমাতে বিকল্প বাজার খোঁজার পরামর্শ অর্থনীতিবিদদের। বিকল্প বাজারের বিষয়টি সবসময়ই ছিল, এখন আরও গুরুত্বপূর্ণ হচ্ছে। একদিক থেকে বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন রিলেটেড উদ্যোগ নেবার সূত্রপাত হচ্ছে এই ঘটনাটির মাধ্যমে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন এমএফএন রেট বা উচ্চ শুল্ক আরোপের কারণে বাধ্য হয়েই এখন ট্যারিফের বিকল্প বা ট্যারিফের ভিতরে কিভাবে আমরা নেগোশিয়েট করতে পারি সেই জিনিসগুলোর কিন্তু এখন না উদ্যোগ গ্রহণ করে কোনো সুযোগ নেই। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পোশাক শিল্পের সক্ষমতা বাড়ানো জরুরি বলেও মন্তব্য করেন অর্থনীতিবিদরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপকে ঘিরে রাষ্ট্র নেতাদের একের পর এক হুমকি পাল্টা হুমকিতে টালমাটাল বিশ্ব বাণিজ্য পরিস্থিতি। ট্রাম্পের শুল্ক নীতির জবাবে ইউরোপীয় ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বন্ধ করতে বলেছে ফ্রান্স। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পরিবহন সরঞ্জামের ওপর মার্কিন কায়দাতেই 25% শুল্ক চাপিয়েছে কানাডা। পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আরেক পরাশক্তি চীনও। বৃহস্পতিবার হঠাৎই ব্যবসায়ীদের সাথে জরুরি বৈঠকে বসেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। লক্ষ্য কিভাবে সামাল দেয়া যায় যুক্তরাষ্ট্রের ঘোষণা দেয়া নতুন শুল্কের বোঝা। মার্কিন শুল্কারোপের জবাবে এবার ইউরোপের ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে বিনিয়োগ স্থগিতের আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। ট্রাম্পের সিদ্ধান্তকে ভিত্তিহীন আখ্যা দিয়ে তিনি দাবি করেন এই পদক্ষেপে যুক্তরাষ্ট্রই বেশি ক্ষতিগ্রস্ত হবে। যুক্তরাষ্ট্রের ঘোষিত সিদ্ধান্তটি নিষ্ঠুর ও ভিত্তিহীন। শুল্ক আরোপের মাধ্যমে বাণিজ্যের ভারসাম্যহীনতা সংশোধন করা সম্ভব নয়। শুল্ক আরোপ আমেরিকার অর্থনীতির উপরই প্রভাব ফেলবে। এখন আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। যুক্তরাষ্ট্রের চেয়েও ইউরোপের বাজার বড়। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দর কষাকষি না হওয়া পর্যন্ত দেশটিতে আমাদের বিনিয়োগ স্থগিত করা উচিত। বুধবার 185 দেশ এবং অঞ্চলের উপর বিশাল অঙ্কের শুল্কের বোঝা চাপান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যূনতম 10 থেকে সর্বোচ্চ 50% পর্যন্ত ট্যারিফের কবলে পড়ে দেশগুলো। ফলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো শুরু করেন বিশ্ব নেতারা। একে ট্রাম্পের খেপাটে আচরণ আখ্যা দিচ্ছেন তারা। প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ওপর দ্বিতীয় দফায় শুল্ক আরোপ করেছে প্রতিবেশী কানাডাও। এ দফায় দেশটি থেকে আমদানিকৃত যানবাহনের উপর পাল্টা 25% শুল্ক চাপিয়েছে অটোয়া। যুক্তরাষ্ট্র যে পদ্ধতিতে আমাদের উপর শুল্ক আরোপ করেছে, ঠিক একই পদ্ধতিতে আমরা তাদের থেকে আমদানি করা যানবাহনের উপর 25% শুল্ক আরোপ করছি। আমদানিকৃত যন্ত্রাংশের উপর এর কোনো প্রভাব পড়বে না। এই শুল্ক আরোপের শেষ দেখতে লড়াই চালিয়ে যাব। মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরোধিতা জানিয়ে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ চীন। চীন বারবার বলে এসেছে বাণিজ্য আর শুল্ক যুদ্ধের কোনো বিজয় হয় না। অভ্যন্তরীণ অর্থনীতিকে বাঁচাতে সুরক্ষাবাদের পথ টেকসই নয়। আমরা দৃঢ়ভাবে এমন সিদ্ধান্তের বিরোধিতা করি। বৈধ স্বার্থ রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বেইজিং।
এদিকে কানাডা, চীন, ফ্রান্স, ইউরোপ সহ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের ঘোষণা দিলেও শুল্ক আরোপ ইস্যুতে ওয়াশিংটনের সাথে দর কষাকষির ছক কষছে জাপান, দক্ষিণ কোরিয়া, আর্জেন্টিনা সহ কয়েকটি দেশ। অনিক রহমান, যমুনা নিউজ। নতুন এই শুল্ক নীতির মাধ্যমে পুরো বিশ্বের সাথেই যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়েছে বলে মত বিশ্লেষকদের। ওয়াশিংটনের পদক্ষেপে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতার শঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করেন এই বাণিজ্য যুদ্ধে কোনো পক্ষই লাভবান হবে না। শুল্কারোপের জেরে বড় ধরনের সংকটে পড়বে বিশ্বের সকল ভোক্তা ও ব্যবসায়ী। বলা হচ্ছে যুক্তরাষ্ট্রকেও বাড়তি ট্যারিফ ধার্যের মূল্য চোকাতে হবে। ট্রাম্পের নয়া শুল্ক নীতিতে ঝড় বিশ্ববাজারে। বাড়তি শুল্কারোপের জেরে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধের শঙ্কার পাশাপাশি দরপতন ঘটেছে মার্কিন শেয়ার বাজারেও, কমেছে ডলারের দাম। অর্থমন্দার শঙ্কায় সেফ হেভেন খুঁজতে শুরু করেছে বিনিয়োগকারীরা। বিশ্লেষকরা বলছেন একসাথে এত দেশের বিরুদ্ধে ট্রাম্প শাস্তিমূলক শুল্কারোপের ঘোষণা দিয়ে মার্কিন ব্যবসায়ী ও বাণিজ্যিক অংশীদারদের মধ্যে ছড়িয়েছেন আতঙ্ক। বলা হচ্ছে এ সিদ্ধান্তে শত্রু মিত্র সবার সাথে চলছে ওয়াশিংটনের টানাপোড়েন। যুক্তরাষ্ট্রের বাজার ও বাণিজ্যিক অংশীদারদের মধ্যে এই সিদ্ধান্ত আতঙ্ক ছড়িয়েছে। মিত্র বা প্রতিপক্ষ কেউই ছাড় পায়নি, সবার সাথেই বিবাদে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক অর্থনীতির সাথে এই যুদ্ধ। অভিজ্ঞদের মতামত, বিশ্ববাজারে শুরু হওয়া অস্থিরতা সহসা কাটছে না। আশঙ্কা এ পদক্ষেপের চড়া মূল্য গুনতে হবে বৃহৎ অর্থনীতির দেশটিকে। আসন্ন বাণিজ্য যুদ্ধের কারণে ভুক্তভোগী দেশগুলো তো বটেই, ক্ষতির মুখে পড়বে মার্কিন অর্থনীতিও। এটা শুল্ক যুদ্ধ, অর্থাৎ যুক্তরাষ্ট্র অন্যান্যদের উপর শুল্ক আরোপ করছে। এরপর তাদের সাথে একই আচরণ করব আমরা। খুবই সুরক্ষাবাদী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু বিশ্বকে চরম মূল্য দিতে হবে। ভোক্তাদের উপর পড়বে বড় প্রভাব, যা সামগ্রিকভাবে বাড়াবে পণ্য মূল্য। বলা হচ্ছে বাড়তি শুল্ক আরোপের জেরে পাল্টে যেতে পারে বিশ্ব বাণিজ্য কাঠামো। যদিও কোনো কোনো বিশ্লেষক বলছেন ট্যারিফ আরোপ করলেও আলোচনার সুযোগ রেখেছে ট্রাম্প প্রশাসন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তাসনিম ইসলাম প্রেমা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা 11 জন। সকাল 11টায় আইসিইউতে মারা যান প্রেমা। গেল 2 এপ্রিল গভীর রাতে প্রেমা ও তার পরিবার ঢাকা থেকে মাইক্রোবাসে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। চুন্তির জাঙ্গালিয়ায় ঝুঁকিপূর্ণ একটি বাঁকে আসলে দ্রুতগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মাইক্রোবাসটির। ঘটনাস্থলেই মারা যান প্রেমার বাবা, মা ও ছোট 2 বোন সহ ফুফাতো বোন। চিকিৎসকরা জানান সঠিক সময় হাসপাতালে নিয়ে আসতে না পারায় সর্বোচ্চ চেষ্টা করেও বাঁচানো যায়নি প্রেমাকে। ঢাকা কমার্স কলেজের 2য় বর্ষের ছাত্রী ছিলেন প্রেমা। জুলাই আন্দোলনের সময় সৌদি আরবে গ্রেফতার 10 প্রবাসী দেশে ফিরেছেন। দিবাগত রাত 1:30 নাগাদ সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে আনন্দ ও প্রীতি ভোজের আয়োজন করে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা। সেখান থেকে 12 জনকে আটক করে সৌদি কর্তৃপক্ষ। এরপর দীর্ঘ 8 মাস কারাগারে বন্দি দশার পর 10 জন দেশে ফিরলেন। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া সহ কাগজপত্রে কিছু জটিলতা থাকায় পরবর্তীতে ফিরবেন 2 জন। দেশে ফেরত প্রবাসীরা বলছেন অন্তর্বর্তী সরকার এবং সবার সহযোগিতায় অনিশ্চিত পরিস্থিতি থেকে তারা মুক্ত হয়েছেন। সৌদি দূতাবাস থেকে যোগাযোগের ঘাটতি ছিল এমন ক্ষোভ প্রকাশ করেন তারা। মুক্তি হইতে পারছি, আমাদের বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ। 8 মাসে তাদেরকে যতবারই তলব করা হয়েছে তাদের কাছে আমরা কোনো সহযোগিতা পাই নাই। আমাদের মতো বহু প্রবাসী আটকা আছে, আরো বহু প্রবাসী আটকা আছে, তাদেরকে সহযোগিতা করে উদ্ধার করার ব্যবস্থা। সরকারের অধীনে কাছে আমাদের আবেদন যে আমাদের নিষেধাজ্ঞাটা যেন উঠিয়ে আমরা ওখানে প্রত্যাবর্তন করতে পারি। আমরা আমাদের লক্ষ লক্ষ টাকা আমরা সবাই ঠিকাদারি ব্যবসায়ী। এ ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।